হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ শোতে উপস্থিত আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমাদের আশা বাঁচিয়ে রাখুন কিপ হোপ এলাইভ অনুষ্ঠানের প্রতিকূলতার মাঝেও লড়াই করে সামনে এগিয়ে যাওয়ার আজকে অনুষ্ঠান। আজকে আমরা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন জবাব জানবো, উত্তর জানবো, আপনাদের প্রশ্নগুলো উত্তর জানবো। আপনারা স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আপনারা আমাদের অতিথিদের কাছে তা জেনে নিব। আজকে আমার সাথে আছেন ডাক্তার মুনতাসির ভাই, এবং আছেন উইলিয়াম গো, যিনি হেলথ সার্ভের প্রতিষ্ঠাতা এবং সাবেক চেয়ারম্যান। আছেন টাইম ওয়াজিয়া, যে কাইটসং গ্লোবালের প্রতিষ্ঠাতা, এবং তিনি আছেন মাই বাজেট অফ এসজি ফেসবুক পেজের এডমিন। তো আজকে আমরা তাদের সাথে এসি আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য, এবং দর্শকদের বাইরের উদ্দেশ্যে বলবো আপনাদের মাই বাজেট অফ এসজি ফেসবুক পেজটি লাইক করুন, এবং সেখানে যদি আপনারা কমেন্ট করেন, সেখানে সেরা কমেন্টারের জন্য আপনাকে $10 টপ আপ, যা ডক্টর ওয়াজিয়া আপনাদেরকে মোবাইল নাম্বারে টপ আপ দিয়ে দিবেন। তো আজ আপনারা মাই বাজেট অফ এসজি ফেসবুক পেজে ভিজিট করতে পারেন, সেখানে কমেন্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসলে আমি ডাক্তার মুন্তাসির ভাই। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটার তাৎপর্য কিন্তু আপনারা আশা করি বুঝেছেন। আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষাটা অনেক জরুরি। আমি এখন আপনাদের যেটা আবারও বলতেছি, ওখানে ভিডিওটা দেখেন যেখানে বলছিলাম যে ইংরেজি শিক্ষাটা আপনাদের নেওয়া উচিত, এটা নিয়ে কথা হবে। তবু আজকে আমাদের উপস্থিত যারা আছে, ডক্টর তামওয়াজিয়ার সাথে আপনারা অবশ্যই পরিচিত। কাইসন গ্লোবাল বলে উনি একটা আত্মমনাবতার সহায়তার জন্য একটি প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে, সেটা আপনাদের জন্যই। আর শিপন ভাই তো শিপন ভাই, আমাদের পুরা পুরা উইকেন্ডই তো চললো একটা পার্টির মধ্যে দিয়ে, যে শিপন ভাই যে পরিচিতি এবং সম্মাননা পেয়েছে সিঙ্গাপুর সরকার থেকে, দারুণ একটা জিনিস। আমরা অত্যন্ত আনন্দিত। আর সবচেয়ে বড় কথা, আজকে আমাদের কাছে আমাদের মাঝখানে একজন অত্যন্ত সম্মানিত মেহমান এসেছেন, ডক্টর গো এলিয়ং। উনি একজন পরিচিত মুখ সিঙ্গাপুরের। গত 1 দশক ধরে উনি সিঙ্গাপুরের এই যে নন প্রফিট অর্গানাইজেশন হেলথ সাব আছে, সেটা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন, এবং এটার একজন সহযোগী ফাউন্ডারও উনি। তিনি তো আপনারা বুঝতে পারছেন উনি একজন বিরাট ব্যক্তিত্ব, এমন বড় ব্যক্তিত্ব যিনি গত 2015 সাল থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়ে আসতেছেন। 2017 সালে উনি পেয়েছিল সিঙ্গাপুরিয়ান বছরের শ্রেষ্ঠ সিঙ্গাপুরিয়ানের অ্যাওয়ার্ড। এবং আপনারা তার বুঝতেই পারতেছেন যে কত বড় ব্যক্তিত্ব আমাদের মাঝখানে আছে। উনি আজকে হেলথ সাব সম্পর্কে বলবেন, আপনাদের প্রশ্ন নিবেন, আপনাদের সম্পর্কে আপনাদের জানাবেন করোনা এই যে করোনা প্রাদুর্ভাব হলো সিঙ্গাপুরে, এই অবস্থায় হেলথ সাব কি কি করেছে এবং কিভাবে আপনাদের সাহায্য করতে পারবে। তো চলুন আমরা এগিয়ে যাই আজকের অনুষ্ঠানে। জীবন ভাই। ওকে ভাই, তো আমরা এখন যাব ডক্টর তাইমুয়ার কাছে। তাইমুয়া, প্লিজ ইউ ক্যান ইন্ট্রোডিউস ইউরসেলফ এন্ড টক অ্যাবাউট দ্য ডক্টর গো। Sure, sure. So, hello everyone. It's so good to see everyone. I know many of you have seen me on the show before, and I wanted to share something interesting with you. And that is that I got into this migrant worker work, and I got involved because many years ago, as far as 10 years ago, when I first met Dr. Wei Leong, he was the one who introduced me to this work among migrant brothers. And so that's how I got connected to HealthServe, and that's why I'm doing what I'm doing today. So it's really wonderful to have Dr. Wei Leong here with us today. Yeah. ডক্টর ওয়াজি আপনাদের যেটা বললো যে অনেক অনেক বছর আগে ওনার হাতে করি কিন্তু ডক্টর গো এলিয়ং এর কাছ থেকে এই যে প্রবাসী ভাইদের সাথে কাজ করা, উনি কিন্তু ওনার শিক্ষক ছিল। এবং আজকে তো আপনি বুঝতেই পারতেছেন যে ওনারই শিক্ষক ওনারই সাথে অনুষ্ঠানে এসেছে আপনাদের সাথে কথা বলতে। এটা বড় জিনিস ওনার জন্য, আমাদের সবার জন্য। Yeah. So today, Dr. Wei Leong is going to be with us. He's going to be sharing answers to any of your questions. If you have any questions or comments, please feel free to type them in the chat box. And as usual, the top 10 comments or questions that we select you, and if you also like and follow My Brother SG, we'll choose 10 of you to give away $10 SIM card top up. So we look forward to hearing from you. তো আগেরবারের মতন আমরা তো আজকে সম্প্রচারণা হচ্ছে আপনাদের দুইটা পেজ থেকেই। তবুও মাই ব্রাদার এসিতে যায় লাইক করুন এবং শেয়ার দিন এবং ওখানে কমেন্টস গুলো লিখুন। আগেরবারের মতন সবচেয়ে ভালো 10টা কমেন্টে পুরস্কৃত করা হবে, এবং সেই পুরস্কার হবে $10 টপ আপ কার্ড। তো আসুন আপনাদের কমেন্টস গুলো লেখা শুরু করে দিন অনুষ্ঠানের সাথে সাথে।
জীবন ভাই আপনি ডক্টর গোকে এখন Okay. Dr. Go, please can introduce yourself for our audience. Thank you. Okay, sure. Hi everyone, my name is Wei Leong and I'm really happy to be here with all my brothers here online and also our sister Dr. Wai Chia. In fact, when I knew Dr. Wai Chia, she was a small girl. Now she's so grown up, a doctor, and also, it'd be wonderful to be here. And so I'm a GP. I run a little practice in Chinatown, and I do 3 days a week, and on other days I'm doing some NGO work like HealthServe and others. ডক্টর গো যেটা বললো যে ওয়াজিয়ার সাথে ওনার পরিচয় অনেক আগের থেকে, যখন ওয়াজিয়া অনেক ছোট ছিল, এবং আমি আগেই বললাম যে ওয়াজিয়ার এই যে ভুবনে প্রবাসী ভাইদের সাহায্য করার যে উদ্যোগটা, এটার হাতে করি কিন্তু ডক্টর ওয়েলিয়ং এর কাছ থেকে। তো ডক্টর ওয়েলিয়ং পেশাগতভাবে একজন পারিবারিক ডাক্তার। উনি চায়নাটাউনের একটি ক্লিনিকে বসেন সপ্তাহে 3 দিন, বাকি সময়টা এনজিওর মাধ্যমে আত্মমানবতার কাজে নিয়োজিত থাকেন। তাহলে বুঝতে পারতেছেন যে উনি কিন্তু আপনাদেরই জন্য কাজ করে যাচ্ছে বছরের পর বছর। তো আজকে আমাদের যতটুকু জানি অনেকগুলা প্রশ্ন কিন্তু এসে গেছে এবং সেই প্রশ্নগুলো আমরা আস্তে আস্তে শুরু করব। So today we know that there's a few questions already from the audience, so we will start with those questions. Shipon Bhai will be asking the questions in Bengali, and thereafter Dr. Tamwa Jia will be asking the question to Dr. Go in English, and then we'll go along with that. Shipon Bhai, আপনি শুরু করে দেন প্রশ্নগুলো। Okay, thank you. প্রশ্ন নাম্বার 1 যেখানে ছিল হেলথ সার্ভে আপনার জার্নি সম্পর্কে জানতে চাই এবং হেলথ সার্ভে কিভাবে মাইগ্রেন্ট ঐতিহাসিক কবিদেরকে সহায়তা করে সেই সম্পর্কে জানতে চাইছিলাম। Dr. Wajia, can you translate in English? Number 1 question. Sure. So one of the questions that we got was, William, could you tell us briefly about your journey at HealthServe and how HealthServe has helped migrant workers over the many years in Singapore? Sure. Well, I must tell you that this journey started 14 years ago, and yesterday was our 14th anniversary. Wow. এই জার্নি ডক্টর গো যেটা বলতেছে 14 বছর আগেই কিন্তু হেলথসার্ভের এই পথযাত্রা শুরু হয়েছিল এবং গতকাল কিন্তু 14 বছরের অ্যানিভার্সারি হয়ে গেল হেলথসার্ভের জন্য। And when I started, I did not plan anything very big. Just a few of us coming together, feeling that we really want to serve the migrant brothers because we noticed many of them in Singapore, and we are quite sure that they will have very limited access to medical help. That's why we started a clinic. That's all we wanted to do. তো ওনাদের প্রচেষ্টা ছিল কিন্তু প্রথম দিকে অত্যন্ত ক্ষুদ্র। ওনাদের যেটা ছিল উদ্যোগের পিছনে যে পরিকল্পনাটা ছিল যে এখানকার প্রবাসী ভাইয়েরা যেন প্রপার চিকিৎসা পেয়ে থাকে কম খরচে, তারই জন্য তারা একটি ক্লিনিক খুলে বসেছিল এবং সেই প্রচেষ্টা কিন্তু আজকে ফুলে পেঁপে এত বড় হয়েছে। And as we started the clinic, we got to know our brothers, we got to know them as friends, as brothers. Then we realized, my goodness, their work is much more than just medicine, because our friendship with the brothers opened our eyes to all the struggles, but also all the joys that they have, and all the needs that they have also. And then we started other services besides the clinic. তো যাত্রা যখন শুরু হলো, তো অনেকের সাথে পরিচয় হলো ডক্টর গো এবং ওনার সাথীদের। প্রবাসী ভাইয়েরা আস্তে আস্তে তাদের ভাইয়ের মতন হয়ে গেল, বন্ধুদের মতন হয়ে গেল। তো এই চিকিৎসা সমস্যাগুলো অথবা রোগ বিষয়ক সমস্যাগুলো ছাড়াও এর মাঝখানে আরো অনেক কিছু কিন্তু বেরোয় আসলো, যে প্রবাসীদের কিন্তু শুধুমাত্র রোগ বিষয়ক সমস্যাগুলো নয়, আরো অনেক কষ্ট আছে, আরো অনেক যাতনা আছে, আরো অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো কিন্তু ওনারা আস্তে আস্তে জানতে পারলো এবং সেগুলোর ব্যাপারেও ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া শুরু করলো। One of the most interesting or most important times was when we visited Kaki Bukit Dormitory. Now, it's not the new one that we will know today, but it was the old one. In fact, just a few years ago, I think 3 or 4 years ago, it was demolished and they built a new one over it. But Kaki Bukit Dormitory, some 14 years ago, was the first purpose-built dormitory in Singapore. And there were triple-decker beds, and we visited it and got to know the brothers. And they told us all their stories. তো ওনার প্রথম কাজ শুরু হয়েছিল কাকি বুকিট ডরমিটরিতে।
কাকিবুকি ডরমিটরি যেটা আছে এখন সেটা সেই ডরমিটরি নয়, এটা পুরানো কাকিবুকি ডরমিটরি, যেটা 14 বছর আগে কাকিবুকিতে ছিল। ওখানে কিন্তু অবস্থা আর একটু অদ্ভুত ছিল, ডাবল ডেকারের জায়গায় কিন্তু ট্রিপল ডেকার বেড ছিল, 3 তলা বেড। ওখানে যায় ওনার পরিচয় হয়েছিল অনেক প্রবাসী ভাইদের সাথে, ওদের কথা শুনেছিল এবং সেখান থেকেই যাত্রা শুরু। And we used to have meals because Health Serve was much smaller. We used to eat with them, and they would come to Health Serve. We'll also go to Little India together. So it was really so the early years of Health Serve was about friendship and discovery, and it's still the same today. তো পথ চলা ছিল কিন্তু একসাথে, একই সাথে খাওয়া দাওয়া হতো। ওনারা প্রবাসী ভাইরা হেলথ সার্ভের অফিসে আসতো, ওনারা ওনাদের ওখানে যেত, লিটল ইন্ডিয়াতে দেখা হতো, কথাবার্তা হতো। এরই মাঝে কিন্তু যে আপনাদের ছোট ছোট দুঃখ কষ্ট যাতনা সবকিছু কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ওনারা জানতে পেরেছিলেন। And so with the clinic, we then realized that we needed legal advisory, we needed social assistance, casework, but most of all, we needed to make many more friends. And that's what we've been doing at Health Serve all this while. তো ডাক্তারদের সাথে সাথে ওনারা বুঝতে পেরেছিল যে প্রবাসীদের সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য আইনগত সাহায্যের প্রয়োজন। তো আইনগত সাহায্য প্রয়োজনের জন্য উকিলদের প্রয়োজন হয়েছিল, সামাজিক সমস্যাগুলা মোকাবেলা করবার জন্য সামাজিক কর্মীদের প্রয়োজন ছিল। তাদেরকে সবাইকে একত্র করে আজকে ধীরে ধীরে গড়ে উঠেছে হেলথ সার্ভের এই কার্যক্রম, যেটা আজকে আপনারা দেখছেন। I think, maybe that's all for now. I'll tell you a lot more stories. Otherwise, we will not finish tonight. Too many stories. That's wonderful. I'll try to look for you. I'll go visit you one day and we'll have coffee. I'll have a meal together. When Little India open. Now I read some question from this audience. Upon Tikana commented, thanks Dr. Leong Go. Thank you for comment with us. Mr. Shilon Ibrahim comment, when can go out before Sam 2? Going out. When can go out from dormitory? Someone question. So Jamal Jivan comment, thanks to all for helping us. Abu Hanifa, very good. Introduce Velio Go. Thanks. Mr. Anis, thank you so much, Dr. Ui Leongo, Dr. Tamajia, thanks for helping us. Shine Alam comment, when entry approval come reject so many times, it's many solution for us or any news. So I answer this question. প্রিয় ভাই শাহিন ভাই, এখন সিঙ্গাপুরে প্রবেশ করতে হলে আপনাকে আপনার কোম্পানি এমএম এর কাছে রি-এন্ট্রির জন্য অ্যাপ্লাই করবে। তো যেহেতু এটা নিয়ন্ত্রণ রাখছে করোনা ভাইরাসের কারণে, সো এখন যদি 100 জনের জন্য অ্যাপ্লাই করে কয়েকজনের জন্য এন্ট্রি অ্যাপ্রুভাল দেয়, তখন তারা আসতে পারে। এবং এখানে আসতে হলে কোয়ারেন্টাইনে থাকার জন্য $22 দিতে হবে। $22 পে করার পরে অ্যাপ্লাই করলে হয়তো বা আপনি আসতে পারবেন। আপনাকে অপেক্ষা করতে হবে। একবার যদি রিজেক্ট আসে তাহলে আপনাকে আবার 15 দিন পরে আবার অ্যাপ্লাই করতে পারেন, তাহলে হয়তো বা আপনার এটা অ্যাপ্রুভাল হতে পারে। তো আপনাদের অপেক্ষা করতে হবে এই মুহূর্তে, এছাড়া কোনো কথা নাই। সো নাও ওয়ান কোশ্চেন ফর ডক্টর মুনতাসির ভাই। ভাই ডাক্তার মুনতাসির স্যারকে কোথায় পাওয়া যাবে, মানে ওনার চেম্বার বা হসপিটাল কোথায় এবং কিভাবে ওনাকে দেখতে পারবো, দয়া করে একটু জানাবেন ভাই। ডাক্তার মুনতাসির ভাই, প্লিজ অ্যানসার। জি। So the question they're asking is where do I work actually, and nice. How to get to me. So প্রশ্নের উত্তরটা ভাই, আমি কিন্তু সেনকাং জেনারেল হসপিটালে কর্মরত আছি। এখন আমার যে স্পেশালিটি সেটা হলো গিয়ে হাতের ইনজুরি, হাতের আঘাতজনিত ব্যাপার নিয়ে আমি অপারেশন করে থাকি এবং চিকিৎসা করে থাকি। তো আমার কাজের জায়গা হলো সেনকাং জেনারেল হসপিটাল। Okay, so now I go second question. Dr. Wajia will translate English. Second question, করোনা প্যান্ডামিকের সময় সিঙ্গাপুর কিভাবে পরিবর্তন হলো, কি ধরনের পরিবর্তন দেখা গেল করোনা প্যান্ডামিক সিঙ্গাপুর আবির্ভাবের পরে? ডক্টর তামওয়াজিয়া। Okay, so Wei Leong, the question is, how did things change when the pandemic came to Singapore? I'd love to hear from you. Wow. Okay, many things changed. From the clinic operations to relationships, and to some of the medical conditions that were more important. So maybe 3 things. Maybe for clinic operations, I'll start with that. One of the things that really hit us was overnight, our volunteer doctors dropped from about just over 100 to only 10 people, because the doctors
volunteer doctors were not allowed to cross institutions. So many of our doctors were volunteers working in hospitals, were not allowed to come to health serve to help out. And so the nurses and the dentists, so many people were affected. And we had to close 2 of our 3 clinics because of that. তো করোনা যখন সিঙ্গাপুরে আসলো তখনই কিন্তু জিনিসটা একটা হুস্তুর ব্যাপার হয়ে গিয়েছিল একেবারে। তো ডক্টর ওয়েলিয়ং এর যে দাতব্য চিকিৎসালয় আছে সেখানে কিন্তু যারা ডাক্তার কাজ করে তারা কিন্তু স্বেচ্ছাসেবক, এবং স্বেচ্ছাসেবক ডাক্তাররা কিন্তু আমাদের এই যে সরকারি হসপিটাল থেকে আসে। কিন্তু করোনা আসার পরে যে জিনিসটা ঘটেছিল, আমরাও যেটা দ্বারা আক্রান্ত হয়েছিলাম, যে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে যাওয়া কিন্তু নিষিদ্ধ হয়ে গিয়েছিল। মনে করেন আমি সেনকাং এ কাজ করি, আমাকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে কিন্তু আমার চেম্বার আছে, কিন্তু আমি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে আর যেতে পারছিলাম না। এই কারণে ডক্টর গোদের স্বেচ্ছাসেবক ডাক্তার যারা ছিল প্রায় 100 থেকে 10 জনে নেমে গিয়েছিল এই সমস্যার কারণে। এবং এই সমস্যার কারণে যখন ডাক্তারের সংখ্যা কমে গেল, বাকিরা নার্স তারপর ডেন্টিস্ট ওরা ঠিক মতো কাজ করতে পারছিল না, এবং ওনাদের 2টো দাতব্য চিকিৎসালয় বন্ধ করে দিতে হয়েছিল। একটা বিরাট বিপর্যয় দিয়ে কিন্তু সূচনা কিন্তু একটা বিরাট বিপর্যয় দিয়ে। So with the clinic, we had to do telemedicine, and that's what we did. We started telemedicine. Volunteer doctors then from the clinics in the hospitals or at home were able to do online consults. That's one of the things that happened. তো জীবন যেমনি বদলে গেল, এখন দেখেন যে আমরা আপনাদের সামনে না আসার বদলে এই যে স্কাইপে কথা বলছি অথবা মনে করেন স্ট্রিমিয়ারে কথা বলছিলাম, ডক্টর গোদের বেলা তাই হয়েছিল। টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তাররা তারা নিজেদের কর্মস্থল অথবা বাসার থেকে রোগীদের সাথে কথা বলা শুরু করলো। আমি এরকম দেখেছি, আমার বন্ধু বান্ধবরাও তাই করেছিল যারা হোয়াটসঅ্যাপের সাথে স্বেচ্ছাসেবক হিসাবে আছে। But the biggest change I would say is for us that really hit us, and we're still struggling with it, is the problem of mental health. আপনাদের আগেও বলেছি, ডক্টর গো একই কথাই বলছে যে মানসিক যে যাতনা সমস্যা, মানসিক স্বাস্থ্যর যে সমস্যাটা, সেটা নিয়ে কিন্তু সবাই কিন্তু আমরা এখনো হিমশিম খাচ্ছি। ওটা সামাল দেওয়াটাই কিন্তু সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন। So relationships was really challenged because even between our health serve community and our migrant mothers that we know, we are not allowed to meet them, only online. Then among the brothers, all of you know, right? You still can't get out, sometimes, and so there are a lot of challenges, and relationships were affected, and therefore mental health. তো জিনিসটা আরো একটু কষ্টকর হয়ে গিয়েছিল যে আপনাদের অনেকে যেটা হলো যে এই যে করোনার যে সংক্রমণটা ভাঙার জন্য যে ডরমিটরিতে লকডাউন, তারপর অন্যান্য জায়গার মানুষজনকে আপনাদের ডরমিটরি আসতে না দেওয়া, এই কারণে হেলথ সার্ভের সাথে আপনাদের যারা পরিচয় ছিল, বন্ধুত্ব ছিল, সে বন্ধুত্ব একটা বাধা সৃষ্টি হয়েছিল, কারণ ওনারা কিন্তু এসে আপনাদেরকে মানসিকভাবে সাহায্য করতে পারতেছিল না। তো ওই পরবর্তীকালে যেটা হয়েছিল, এই যে অনলাইনে কথা বলা, ফোনে কথা বলা, সেটাই হয়ে গিয়েছিল তখনকার নর্ম, যে বলে যে নিয়ম। তো এই একটা বিরাট বাধা বাধ্যকতার মাঝখান দিয়ে কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছিল এবং এখনো চলছে। So we had to do online tele-counseling services. This is one of the main things we've got on. But we had about 100 volunteer psychiatrists, psychologists, and counselors. That's one. And the other one, we realized that we have to have patient education and engagement. And so we actually had a multilingual website, Bengali, Tamil, and we had videos, many videos posted. Then we had to work with authorities like MOM, MOH, Sing Health, and Singkang also, right? So yeah, but then suddenly our relationships also increased with the different people, and so was difficult, yet it was also very nice because new friendships were made. তো জিনিসটা হলো যে আলটিমেটলি যেটা হয়েছিল, সমস্যার কারণে কিন্তু সবাই একত্রিত হয়ে কাজ করেছিলাম। ওনাদের সাথে স্বেচ্ছাসেবক প্রায় 100 জনের মতন মনোবিজ্ঞানী অথবা মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার টেলিকনফারেন্সিং এবং টেলিমেডিসিনের মাধ্যমে আপনাদের সাহায্য করে যাচ্ছিল। এছাড়া ওনাদের সাথে হাত বেঁধেছিল MOM, MOH, সিং হেলথ, সেনকাং হসপিটাল। আমিও কিন্তু মাঝে মধ্যে কিন্তু হেলথ সার্ভে যারা ডাক্তার ছিল তাদের সাথে যাই কিন্তু কাউন্সিলিং করেছি, বিভিন্ন ডরমিটরিতে দেখা হয়েছে। তো বন্ধুত্ব পরায়ণ যে পরিস্থিতি, সেটা কিন্তু বের হয়ে গিয়েছিল। কোমর বেঁধে আমরা সবাই একত্রিত হয়ে আপনাদের সেবায় সিঙ্গাপুরে করোনা মোকাবেলা করার জন্য মাঠে নেমে পড়েছিলাম। So as you know, I think the effects of the pandemic, right, has not left us, and we're still trying to work at it as best as we can. So yeah, this is my answer for this question. তো করোনা ভাইরাস কিন্তু এখনো শেষ হয় নাই, সেটা সমস্যাগুলো এখনো রয়ে গেছে।
কাজ কিন্তু শেষ হয়নি, কাজ চলছে। Okay, Muntasir bhai. So now I take one question from the audience. This question Right. answer for the Tom Wazia. She will answer this question. Oh. Mizanur Rahman comment whether there is an obligation to take food for the problem of itching or taking medicine for the problem of allergies. The itchy bees gets wet in the hands and water comes out in the stomach after the itching. But there is something to be done to solve it. Muntasir bhai, বুঝতে পারছেন কোশ্চেনটা? হ্যাঁ, বুঝতে পারছি। Wajia, I think this guy is possibly getting allergic sort of dermatitis and forming vesicles, which is bursting in his hands and his stomach. So he's asking that what sort of food should be avoided, or is food the problem, or is there any medicine to take to reduce the itchiness? Wow. Okay. Wow. Yeah. Thank you so much for sharing this question. So I would say this is probably likely not a food issue, but since we have Dr. Goh here, who is a GP, and he probably sees a lot of this chronic disease, I'm going to direct this question to him. Yeah. Wei Leong. We are all three doctors here, but you know. Yeah, but you're the GP. So this sounds like a dermatitis allergy, right? And very often it's due to heat and sweat. And you know, this is something that we really cannot help because we're working, we're perspiring. But the main thing is not to scratch. Because when we scratch, we introduce infection, it becomes more itchy. The more itchy, the more you scratch, so it becomes a vicious cycle, right? So the idea is not to scratch if you can. Keep it clean. Don't wash too much. We keep it clean, wash with water, mild soaps. And if you need, take anti-itch medicine. And if you don't have, it's really itchy, come to see us at HealthServe. We'll help you. তো জিনিসটা হচ্ছে যেটা বলেছেন যে ঘাম, তারপর অন্যান্য কারণে আপনাদের এই যে গরমের কারণে এই চুলকানিটা হতে পারে। আপনার বেলায় যেটা আপনি বলেছেন যে চুলকানি হচ্ছে, সাথে সাথে পানি ভর্তি কিছু গুটলি সৃষ্টি হচ্ছে। তো উনি যেটা বলেছে যে এই অবস্থায় চুলকানি হবে, কিন্তু ওটার জন্য ওষুধ আছে, কিন্তু ওষুধ নেওয়া যেতে পারে। আপনারা গুটলিগুলো ভেঙে ওই চামড়াকে বাইরের জীবাণুর কাছে এক্সপোজ করেন না, কারণ চুলকানি কিন্তু আপনার চামড়া কিন্তু কেটে যাবে, ফেটে যাবে, এবং সেই ফেটে যাওয়া চামড়ার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া এসে ইনফেকশন করে বসতে পারে। এখন যেটা হলো, এই অবস্থায় যদি ঘটতেই থাকে, ডাক্তারের শরণাপন্ন হন। ওষুধ আছে কিন্তু চুলকানির জন্য, সেই ওষুধ খেয়ে কিন্তু চুলকানি কমানো যায়। আমাদের বাংলাদেশে সেটাকে আমরা ইউজুয়ালি এভিল বলি, অ্যান্টিহিস্টামিনিক বলা হয়। এভিল নিলে কিন্তু ঘুমও পাবে, কিন্তু চুলকানিটা কমে যায়। এছাড়া একটা লোশন পাওয়া যায় যেটা হলো ক্যালামিন লোশন, কিন্তু প্রয়োজনে কিন্তু ডাক্তারের কাছে যান আগে। Okay, thank you. So I go another question for the Dr. Muntasir bhai. ধন্যবাদ স্যার। আমি ভালো একজন গ্যাস্ট্রোলজি বাঙালি ডাক্তার দেখাতে চাই, আপনাদের জানা থাকলে একটু জানাবেন দয়া করে। আফসার কুরেশি, এনইউএইচএ। ওকে, আফসার কুরেশি বাংলাদেশি। আফসার কুরেশি বাংলাদেশি, উনি এনইউএইচএ আছে, আংতেফং হসপিটালেও আছে, gastroenterologist. So the question was actually like they want to seek a gastroenterologist who's Bengali speaking. So I know this guy who works in NUH called Afsar Qureshi. He's a Bengali speaking Bangladeshi gastroenterologist over there. So he covers both Angteng Fong and NUH. Thank you, Muntasir bhai. Another question, Abdul Rahman Talukdar. Shipon bhai, ক্যালসিয়ামের সমস্যা হলে কোন কোন খাবার খেলে উপকার পাওয়া যাবে? Bhai, the question is asking that he's feeling that he's lacking in calcium. So what sort of food should he take? So the answer I'd like to give in Bengali, ভাই ক্যালসিয়ামের ঘাটতি সাধারণত এই বয়সে হয় না, আর যাদের হয় তারা হলো কিন্তু সাধারণত মহিলা যারা বয়স হয়ে গেছে। তো ক্যালসিয়াম আপনি যে খাবার নিচ্ছেন সে খাবার কিন্তু এমনিতেই আছে, এক্সট্রা খাবার ক্যালসিয়াম নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। দুধ খাবেন, জিম খাবেন, এগুলোতে কিন্তু ক্যালসিয়াম থাকে, ঠিক আছে। এক্সট্রা ভিটামিন অথবা ট্যাবলেট যতক্ষণ আপনার ডাক্তার না বলছে ততক্ষণ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটা জিনিস হলো সূর্যের আলোতে যাবেন, সূর্যের আলোতে গেলে ভিটামিন ডি সৃষ্টি হয় এবং সেটা ক্যালসিয়ামের কার্যক্রমে, শরীরের কার্যক্রমে তাকে সাহায্য করে থাকে। So I told them that basically like in young adults like them, a balanced diet is more than good enough to have the amount of calcium required, and he doesn't need any extra supplements until and his doctor says so. And the other thing, exposure to sunlight, vitamin D, that will help with the calcium metabolism, and that should be more than enough for them. Absolutely. Otherwise, if you want to take, yeah.
In fact, too much calcium can cause constipation, isn't it? Yeah. Absolutely. তো বেশি ক্যালসিয়াম নিলে ভাই আবার কিন্তু বাথরুমে সমস্যা হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্য হয়ে যেতে পারে। Okay, thank you. That's for info. Right now, with us have 550 plus audience live watching this our live show. So thank you all the audience for joining with us. So we try to answer you all important question, because we have limited time. So we try to answer the important question. So I go second question for it's also Bengali question. So I ask Bakram Muntasil bhai. আসসালামু আলাইকুম ভাই, আমার পায়ের সমস্যা, আমি তো ডাক্তার সার্জারি করব, সিঙ্গাপুর কোন হসপিটালে গেলে করতে পারবো দয়া করে একটু জানাবেন প্লিজ। আপনার কাছেই প্রশ্ন আছে মন্তাজ ভাই। So the question is asking that he has got a foot problem. The thing is essentially if it's foot he needs to come to orthopedics. ভাই আপনার যদি পায়ের সমস্যা হয়ে থাকে তাহলে আপনার পায়ের ডাক্তার দেখাতে হবে। পায়ের ডাক্তার যে কোনো সরকারি হসপিটালে কিন্তু আছে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের সাথে, এবং আমাদের সেঙ্কাং হসপিটালেও আছে ভদ্রলোক, অনেক বয়স্ক ডাক্তার এবং অনেক পরিপক্ক ডাক্তার। আরেকজন ডাক্তার হলো আমাদের, আপনারা হয়তো দেখেছেন পিভিপিএ তে রেনিটা বলে একজন গিয়েছিল, তার জামাই প্রাইভেটে আছে ডক্টর আনন্দা, সেও কিন্তু ফুট এন্ড অ্যাঙ্কেলের ডাক্তার, সে প্রাইভেটে আছে। কিন্তু আপনি যে কোনো সরকারি হসপিটালে গেলে পায়ের ডাক্তার দেখাতে পারবেন। So I told them actually that it's basically under orthopedics. They can go to any of the hospitals. If they want to go to Sengkang, that's fine. If they want to find somebody in private, I recommended Renita's husband, Dr. Ananda, who's a foot and ankle doctor. Ananda is a good friend of mine. By the way, Dr. Anand and Renita, they stay 2 stories below me. They're my neighbor. Right. Ananda is a very close friend of mine. Okay, thank you. So we later we go the comment section. We have another the previous question. So I go this question asking in Bengali. Question number, Dr. Raja, this question number is 3. Okay. অনেক question number is 3. Number 3 question. Okay. অনেক অভিবাসী কর্মী ডিপ্রেশনে ভুগছেন, হেলথ সার্ভে কি তাদের কিভাবে হেল্প করতে পারে এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম ডাক্তার গৌর কাছে। William, so the question is, many of the migrant workers are suffering from cabin fever and depression, especially during the quarantine period. So how can HelpServe help them? Wow, yeah, so during this quarantine period, really, cabin fever is a major problem. And so HelpServe, we've got an online clinic, as I mentioned before. We have Bengali speaking counselors. We also have an on-duty psychiatrist in case, they need to write a memo or something, So yeah, that's what we can do. Counseling available. There's a hotline that we have, and we can give you the hotline number. They can go on the website and also check us out for that. তো হেলথসার্ভের ব্যাপারে যেটা বলবো যে সবচেয়ে সুবিধাজনক জিনিস হলো যে হেলথসার্ভের ওয়েবসাইট যেটা আছে সেটা কিন্তু বাংলায়ও আছে, ইংরেজিতেও আছে, তামিলেও আছে। তো আপনাদের সুবিধার্থে কিন্তু বাংলায়ও আছে। তো আপনাদের যখন মানসিক সমস্যা হচ্ছে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। অনেকেই কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ থেকে এই মানসিক সমস্যার মধ্যে ভুগছে। হেলথসার্ভের হটলাইন আছে আপনাদের এই সুবিধার্থে। ওনাদের একটা 24 আওয়ার একজন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারও আছে যে আপনাকে সাহায্য করতে পারবে। ওনাদের স্বেচ্ছাসেবক কর্মী আছে যারা বাংলা বলতে পারবে। তো আপনারা এই হটলাইনের পুরাপুরি ইস্তেমাল করুন, ইউজ করুন, ওনাদের সাথে কথা বলুন, ওনারা আপনাদের সাহায্য করতে পারবে অবশ্যই। কথা বলাও কিন্তু এক ধরনের চিকিৎসা। মানুষের সাথে কথা বলে মন হালকা হয়, নিজের ভাব প্রকাশ করতে পারলে মন হালকা হয়। মানসিক সমস্যার সবচেয়ে বড় ওষুধ কিন্তু কথা বলা। Of course, the peak of this cabin fever happened, especially during the time when many of our brothers happened to be in the cruise ships, for example. So HelpServe, we conducted sessions there. We actually had people doing exercise. We provided some meals, snacks. We also had a little shop for basic necessities. So yeah, that's what we did. We did our best, but cabin fever is something that affects so many of us, right? Yeah. So I think we really have to look out for each other. I think that peer support is very important, looking out for each other. তো সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি হয়েছিল যারা এই ক্রুজ শিপগুলোর মধ্যে ছিল, কারণ ওখানে ক্যাবিনের মধ্যে পুরোপুরি আলাদা এবং পুরো দুনিয়া থেকে প্রায় আলাদা কিন্তু যারা শিপগুলোর মধ্যে ছিল। তো হেলথসার্ভ এখানে নিজেদের উদ্যোগে অনেক কিছুই করেছে। ওরা নিজেরা গিয়েছে গ্রুপে, ওদের সাথে কথা বলেছে, এক্সারসাইজ করিয়েছে, খাবার দাবারের ব্যবস্থা করেছে,
গল্প গুজব করার ব্যবস্থা করে দিয়েছিল, কিছু কিছু ছোট দোকানও দিয়েছিল জাহাজগুলোর মধ্যে, যেখান থেকে আপনারা টুকটাক জিনিসপত্র, যাবতীয় জিনিসপত্র কিনতে পারবেন। তো এখানে জিনিসটা যেটা বলতেছে উনি, যে প্রত্যেকের তরে একে অপরকে সাহায্য করা, একে অপরের সাথে কথা বলাটাই কিন্তু ছিল মহা ঔষধ ওই সময়। মানুষের চেহারা দেখলেই কিন্তু ভালো লাগে, যে আপনি আমার চেহারা দেখতেছেন, এখন হয়তো ভালো লাগতেছে, হয়তো খারাপ লাগছে, জানি না, ভালো লাগতেছে আশা করি। তো সেটাই কিন্তু জরুরি। I just one last one before I end this one. For some of our brothers who had to see a psychiatrist or doctor in the hospitals, upon discharge, we actually provide some community support. We can help you check on medicine. We can also give an update to the doctors who are helping you. So yeah, feel free to contact us for that. তো আপনাদের মধ্যে অনেকে কিন্তু এই সমস্যা সম্মুখীন হয়েছেন, যে ডাক্তারের কাছে গেলে ঠিক মতো কথা বলতে পারছেন না অথবা আপডেট পাচ্ছেন না। হেলথ সার্ভ কিন্তু আপনাদের এই ব্যাপারে সাহায্য করতে পারে। যে আপনার যে মনে করেন যে ডিসচার্জ হয়ে গেছেন কোথাও থেকে, ডাক্তার কি করবে পরবর্তীতে আপনার জানতে পারছেন না, অথবা কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে দেখা করেছিলেন, ফলো আপ কি হবে জানতে পারছেন না, আপনার হেলথ সার্ভকে যোগাযোগ করুন। ওনারা কিন্তু আপনাদের এই জিনিসগুলা সহলভ্য করে দিবে এবং যোগাযোগের ব্যবস্থাটা আরো ইজি করে দিবে। তো ওনাদের সাথে যখন ওনাদের হটলাইন আছে, এটা যতটুকু পারেন ব্যবহার করুন। Thank you so much. So I go one more question from the comment box, audience comment. Hey Sam Nazmul bhai, thank you for joining with us. The question is, I have been suffering from urinary frequency related problem last 4 months. So now how can see urologist very easily in this challenging moment? Please suggest me. Mundasir bhai, এখানে জিনিসটা হলো যে 2-3টা জিনিস করা যেতে পারে। আপনি যদি এখন তো যেটা হলো ডাক্তার দেখানোর জন্য পারমিশন দেওয়া হয়েছে, তো আপনার এমওএম কে জানাতে হবে যখন ডাক্তার দেখতে যাবেন। আপনার যদি কোম্পানি ডাক্তার থাকে, কোম্পানি ডাক্তারকে জানান, কোম্পানি ডাক্তার চিঠি লিখে দিবে। এখন আপনার নিকটবর্তী যে সরকারি হাসপাতাল আছে ওখানে আপনাকে পাঠানো হবে ইউরোলজিস্ট দেখানোর জন্য। এটা যদি কোম্পানি ডাক্তার না থেকে থাকে, তাহলে আপনার এখানে যে ক্যাম্পের ডাক্তার, দা ফার্স্ট টিম যেটা আছে, অথবা ক্যাম্পে অথবা কি বলি ডরমেটরি যে অপারেটর আছে তাকে জানান আপনার ডাক্তার দেখাতে হবে। তারা কিন্তু ব্যবস্থা করে দিবে এমওএম এর সাহায্যে এই জিপি অথবা পলিক্লিনিকে দেখানোর জন্য। যদি এগুলি নাও হয়, FWMOM সেখানে জানান আপনার সমস্যাটার কথা। ওরা হয়তো ওষুধ দেওয়ার ব্যবস্থা করতে পারে অথবা আপনার অ্যাপয়েন্টমেন্টেরও ব্যবস্থা করে দিতে পারবে। তাও যদি না হয়, হেলথ সার্ভে ফোন দিন, অন্যান্য যারা আছে তাদেরকে ফোন দিন, তারাই ব্যবস্থা করে দিবে। কিন্তু ইউরোলজিস্ট যেটা আপনি বলছেন, যে কোনো সরকারি ডাক্তারের হসপিটালে ইউরোলজিস্ট পাওয়া যাবে। সেটা সিঙ্গাপুর জেনারেল হসপিটাল বলুন, এনইউএইচ বলুন, সেংকাং বলুন, চাঙ্গি বলুন, সব জায়গায় আছে। So I told them essentially, like, if they have a company doctor, get a referral. If they don't have one, they can actually access FWMOM, try to get hold of somebody. If not, they can even take permission from the dormitory operator and get permission for MOM to go down to see a GP or the polyclinic. And even if they want help, they can even get help from Health Serve to get a referral to a urologist at any government hospital. Yeah, we'll happily write a memo and we'll help you and assess whether you need. We'll do a simple urine test when you come so that we can determine whether you need a referral. If you need, we'll help you with one. তো ডক্টর গো যেটা বললো যে হেলথ সার্ভে আপনারা যদি যান, ওনারা পেশাবের একটা টেস্ট করে দেখে নিবে যে আসলে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আছে কিনা, এবং ওনারা কিন্তু মেমো অথবা রেফারেল লেটারটা লিখে দিতে পারবে আপনাদের জন্য। তো আপনাদের সুবিধার্থে কিন্তু এরকম অনেক রকম জিনিসই আছে, আপনারা এটা ব্যবহার করুন। Thank you. One question, we already previous live we talk about this, the gastric. Sipun bhai, gastric এর সমস্যা কি করণীয় সম্পর্কে বলবেন প্লিজ, মুন্তাসির ভাই। So Dr. Go, the next question is essentially like there's a lot of people who are suffering from gastritis. They're asking what should they do in this sort of situation? Wow, big question. You know, of course, in gastritis, one of the challenges is regular meals, isn't it? And I think, you know, as long as you do that, that's the best we can do. And usually that should help. Of course, we can give medication, but then I would suggest that if it's a frequent problem, to come see a doctor at Health Serve or any GP, because you want to find out, to make sure that it's really gastritis, and we can give you some medicine for that. And if it's more than that, we need to follow up, maybe some investigation, some tests. তো জিনিসটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস তখনই হয় যখন খাবার দাবার খাওয়ার অনিয়ম হয়ে থাকে। মনে করেন যে আপনি সকালে খাবার খেলেন, দুপুরে খাবার খেলেন না, অথবা পরে খেলেন অথবা আগে খেলেন, যখন অনিয়মগুলাই হয় তখন কিন্তু গ্যাস্ট্রাইটিস হয়।
এই অবস্থায় কিন্তু আপনার ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, হেলথ সার্ভেও যেতে পারেন, ওনারা কিছু টেস্ট করবে এবং গ্যাস্ট্রিকের ওষুধ দিবে। আরেকটা জিনিস আপনাদের বলতে চাই যে আপনাদের যখন গ্যাস্ট্রিক প্রবলেম গুলো হচ্ছে, এটা কিন্তু ওনাদের টেস্ট করে নির্ণয় করতে হবে যে আসলে গ্যাস্ট্রাইটিস না অন্য কিছু সমস্যা। কারণ ওষুধ দিলেই তো হবে না, জানতে হবে আসলে যে সমস্যাটা কি। কারণ গ্যাস্ট্রাইটিস যখন ওষুধ দেওয়া হবে, আপনাদের ব্যাপারে আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, আপনারা কিন্তু 2-3 দিন ওষুধটা খেয়ে এরপর আর খান না। গ্যাস্ট্রাইটিস ওষুধ কিন্তু সাধারণত সপ্তাহ 2-3 সপ্তাহ আরামসে খেতে হয়, অনেক কিন্তু সমস্যাটা কিন্তু সমাধান হয় না। Okay, so I go next question from the comment box. Then I go to Muntasir bhai. I read comments in Bengali. আমার বয়স 29 বছর বয়স, 4 মাস যাবত হাই ব্লাড প্রেসারের কারণে অ্যামলোডিপিন 10 mg খাচ্ছি। সমস্যা হলো আমি যখন ডাক্তারের কাছে প্রেসার মাপার জন্য ফিল করি, ভিতরে ভয় কাজ করে প্রেসার বাড়বে না কমবে, এর জন্য প্রেসারটা একটু বেশি হয়। এখন আমি কি ওষুধ কন্টিনিউ চালিয়ে যাব নাকি বাদ দিয়ে সমস্যা হবে? So the question here is, he's a 29-year-old with high blood pressure and he's taking amlodipine 10 milligrams for it, but he says that he's not entirely sure that if his blood pressure is on the higher side. The problem arises that whenever he goes to see his GP for monitoring his blood pressure, he feels nervous and that he thinks that it might contribute to a higher blood pressure. So he comes to this question in the end, that in this situation, should I continue my high blood pressure medicine or not? So as a GP, I'll advise him to carry on. However, it will be good to somehow, if in the dormitory where he stays, if he can get access to a BP set, it's good to check, you see. Because very often, if you go to a doctor, there's the white coat syndrome, right? You can tell them, white coat syndrome it goes up by a lot. Yeah. So I think better to check, if you can, monitor the BP that way. And then see the doctor again to adjust. জি, ডক্টর গো যেটা বললো যে আপনি ওষুধ চালিয়ে যাওয়াটা প্রয়োজনীয়, কিন্তু আরেকটা জিনিস যেটা করতে পারেন যে আপনার ডরমিটরিতে যদি ব্লাড প্রেশার মাপার যন্ত্র থেকে থাকে, তাহলে আপনার নিজে নিজে কিন্তু ব্লাড প্রেশার মাপার চেষ্টা করবেন। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। অনেকে কিন্তু যখন ডাক্তারের কাছে যায় তখন নার্ভাসনেস এর কারণে কিন্তু তাদের এই রক্তচাপ বেড়ে যায়। তা আমাদের কাছে যেটা হচ্ছে হাস্যের একটা জিনিস বলি, আমাদের কাছে যখন হাতের সমস্যা নিয়ে অনেকে আসে, ডাক্তারের কাছে আসার পরে দেখি যে এমনিতে হাতের সমস্যা ঠিক হয়ে গেছে, তো আমরা ঠাট্টা করে বলি যে ডাক্তারের ভয় অসুখও ঠিক হয়ে যায়। তো জিনিসটা হলো যে ঠাট্টা বাদে যেটা বলতে যাচ্ছি যে আপনাদের ব্লাড প্রেশারটা কিন্তু নিয়মিত মাপা উচিত এবং ব্লাড প্রেশারের ওষুধ কিন্তু কন্টিনিউ করা উচিত। Thank you. For info, there is audience have so many questions. So from there, I will take the all question we cannot answer. So one more question. Upfront main comment. Brother, I have a question. Brother, for the last 1 year, my throat is dry all the time. Some condition after 5 minutes, even after drinking water. Muntasir bhai, দিবেন নাকি? Wajia, Dr. Go, any suggestions on this one? Of course, you make sure that he's really drinking a lot of water. And very often working in the hot sun, you get dehydrated, and somehow you have to drink a lot. But of course, something that we want to always look out for is the possibility of diabetes. But I don't want to frighten everyone, because not everyone with a dry throat has got diabetes, especially if you're young. However, there's something to consider if you're losing weight, going to the toilet very often, and having a dry throat all the time. It may be diabetes, but always get a check first. But just drink plenty of water. The way to drink water is to drink till your urine is clear. Then you'll know whether you're hydrated. If it's dark yellow or it's yellow, then you're not hydrated. I just drink as much as you can till your urine is clear. The other thing is, although this person is asking about dry throat, the thing is, if you do develop a sore throat, and then you also have other accompanying symptoms like, runny nose, you feel very tired, body aches, even headache, then please seek medical help early. Because of course, right now, even though we're in phase 2, we're still really, really keeping alert for COVID symptoms. So do keep a keen eye on it and get medical help really early. Don't let it fester and become something bad, because the longer you wait, the more chances that it will spread to your brothers. তো ডক্টর গো যেটা বললো যে জিনিসটা হলো যে গলা শুকিয়ে যাওয়া অথবা তেষ্টা পাওয়া অথবা পানি পিপাসা পাওয়া, এটা কিন্তু অস্বাভাবিক না।
সিঙ্গাপুর এমনিতেই গরম দেশ, আমরা প্রচুর পরিমাণে ঘামি। তারপর আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু ঘামা হয় প্রচুর পরিমাণে। তো আপনাদের বয়স কম, এই অবস্থায় যেটা বলা হবে যে পানি পর্যাপ্ত পরিমাণে খান। কারণ আপনারা কখন বুঝবেন যে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি আছে? পেশাবের রং যদি হলুদ হয় তাহলে কিন্তু আপনার শরীরে পানি ঘাটতি আছে। পেশাবের রং যখন পুরোপুরি সাদা হয়ে যায় অথবা ট্রান্সপারেন্ট অথবা পরিষ্কার হয়ে যায়, তখন বুঝবেন যে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি আছে। হলুদ হয়ে গেলে পানি নাই, পানি কিন্তু কম, তখন আপনার পানি খেতে হবে। আর যখন সাদা হয়ে যাবে বুঝবেন যে আপনার শরীরে পর্যাপ্ত পানি আছে। তো এখন কি অবস্থায় আপনার তেষ্টা বেড়ে যেতে পারে, যেটার কারণে একটু চিন্তার বিষয় হতে পারে? ডায়াবেটিসের কারণে হতে পারে, কিন্তু আপনাদের বয়স কম। আমরা মনে করি যে আপনাদের মাঝখানে ডায়াবেটিস তেমন একটা বেশি হবে না। তারপর যদি মনে করেন যে আপনার খুব বেশি খিদা লাগছে, পেশাব হচ্ছে বারবার, গলা শুকিয়ে যাচ্ছে, তেষ্টা পাচ্ছে, পিপাসা পাচ্ছে, তাহলে ডাক্তারের কাছে যাই, জাস্ট এটা ছোট একটা টেস্ট করে ফেলা। টেস্ট করলেই জানা যাবে যে আপনার ডায়াবেটিস আছে কিনা। তারপর ডক্টর তামওয়াজিয়া যেটা আরেকটা জিনিস বললো, গলা শুকিয়ে যাওয়ার সাথে সাথে যদি আপনার গলা ব্যথা হয়ে থাকে, সর্দি হয়ে থাকে, কাশি হয়ে থাকে, জ্বর হয়ে থাকে, তাহলে কিন্তু এগুলি লক্ষণ ভালো নয়। এটা ঠান্ডা লাগার লক্ষণও হতে পারে, করোনারও হতে পারে। করোনা কিন্তু একেবারে পুরোপুরি আমাদের এখান থেকে চলে যায়নি। এই অবস্থায় আপনার কিন্তু যত তাড়াতাড়ি পাওয়া যায় ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। থ্যাংক ইউ মুনতাসির ভাই। The one question for you. MS হোসেন চৌধুরী ভাই কমেন্ট করেছেন, আমার ঠান্ডা জনিত সমস্যা, অনেক ডাক্তার দেখাই, কম কম পরে আবার আগের মতো দেখা যায়। ডক্টর মুনতাসির স্যার। So the question he asks is that he's getting a cold from time to time. So I think what he's trying to say that is probably either sinusitis or a tonsillitis in his case. তো ভাই যেটা আপনি যেটা বলতে চাচ্ছেন, আমার মনে হচ্ছে আপনার বারবার ঠান্ডা লাগতেছিল, অথবা টনসিলের প্রবলেম হতে পারে, অথবা আপনার নাকের সাইনাসের সমস্যা হতে পারে। তো সাইনাসের সমস্যা যদি হয়ে থাকে তাহলে নাক কান গলার ডাক্তার যে গলার সমস্যা, টনসিলের সমস্যা অথবা সাইনাসের সমস্যা হলে নাক কান গলার ডাক্তার দেখানো উচিত। অনেক সময় এটা হয় অ্যালার্জির কারণে, অথবা আপনার যদি টনসিল ফুলে হয়ে যেতে থাকে, সেটা বারবার কিন্তু ইনফেকশন হতে পারে। ওই অবস্থায় কিন্তু টনসিল ফেলে দেওয়ার কথা হতে পারে। আর সাইনাসের যদি সমস্যা থাকে, সাইনাসের জন্য আপনাকে অ্যালার্জির ওষুধ দেওয়া হবে, অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। গুলিতে যদি কাজ না হয় তাহলে অপারেশনের প্রয়োজন হতে পারে। এই সমস্যাটা কিন্তু আমাদের বাঙালিদের অনেকের মাঝখানেই আছে। ওষুধ খেলে কিন্তু সাধারণত এটা ঠিক হয়ে যায়। তা আপনাদের যদি সমস্যাটা চলে আসতেছে, অনেকদিন ধরে সমস্যাটা সমাধান হচ্ছে না, নাক কান গলার ডাক্তার দেখান। So I told them that basically, like amongst Bengalis, this problem of tonsillitis or sinus is not very uncommon. If it's persistent, they can actually go ahead to see a GP, and if required, they can see a ENT doctor who can even deal with his tonsillitis and his sinusitis at the same time with medications. And if that does not exactly respond to that, surgery can be a resort, but that should be basically after conferring or discussing with the ENT doctor. Dr. Muntasir bhai, another question. I reading in Bengali, please translate in English. মোহাম্মদ রাসেল ভাই, শিপন ভাই, আমার বয়স 21 বছর। আমি একটি সমস্যায় ভুগতেছি। আমি তা হলো প্রস্রাব করলে ক্লিয়ার হয় না, কেন এমন হয়, কি করা যায়? শিপন ভাই প্লিজ জানাবেন। আমি বাংলাদেশি এবং সিঙ্গাপুরে আছি। Dr. Go, the next question is that this is a 21-year-old young gentleman, and it seems that he has the way he describes it, I suppose he has dribbling of his urine plus a feel of incomplete voiding for quite some time. So he's asking what should be done in this case. He always has this feeling. Yeah, I think this is quite common. I think the first thing to do really is to see a doctor, get a urine check to make sure there's no infection. That's what you usually do. And very often, if there's a little infection, drinking lots of water does minimize the risk of this. And if it doesn't clear, or if there's an infection, we can easily give an antibiotic. If that doesn't work, then we usually then refer to a urologist just in case there are some other problems related. তো এই সমস্যার কারণে আপনারা কিন্তু হিসাবে যেতে পারেন। ওখানে কিন্তু একটা ছোট টেস্ট করে দেখা হবে যে প্রস্রাবের মধ্যে কোনো ইনফেকশন অথবা ব্যাকটেরিয়া আছে কিনা। এই অবস্থায় যেটা উনি বলেছেন যে পানি পর্যাপ্ত পরিমাণে খাবেন, কারণ পানি খেলে কিন্তু ব্যাকটেরিয়াটা কিন্তু তরল হয়ে যায় এবং সেটা সমস্যা করতে পারে না। তো পানি পর্যাপ্ত পরিমাণে খাবেন, এবং টেস্ট করে যদি দেখা যায় যে ব্যাকটেরিয়া আছে ইউরিনে অথবা প্রস্রাবে, তখন আপনাকে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। অ্যান্টিবায়োটিকে কিন্তু কাজ হয়, আর যদি কাজ না হয় সেই অবস্থায় কিন্তু আপনাকে রেফার করে দেওয়া হবে সরকারি হসপিটালে কোনো ইউরোলজিস্টের কাছে। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, আপনারা যারা আমার সাথে যোগদান করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সাথে অনেকে আমাদের যোগদান করছেন, অনেকে কমেন্ট আমি পড়তে পারতে তাদের ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা। So second question is, Shamim Ahmed by comment question, I have had a problem for a long time. If I drink water, the speed of duration start after 30 to 40 minutes. There is no chance. So what can I do? I drink very little water. That's why. So so urine problem is very common. And the biggest challenge really is to just drink lots of water, okay? So that's the basic thing, drink lots of water. Again, as I say, until when you pass urine, it's very light yellow or clear. Then you know you're well hydrated. Most often the problem is dehydration. তো সমস্যাটা আপনি যেটা বলতেছেন যে আপনি পানি খাওয়ার 30-40 মিনিটের মাঝখানে আপনার প্রস্রাব লাগে, অস্বাভাবিক কিছু না। এটার জন্য যে কম পানি খাবেন এটা কিন্তু ঠিক না, কারণ আপনার যদি পেশাব হলুদ হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে কিন্তু পর্যাপ্ত পানি নাই। যতক্ষণ না পেশাব হালকা হলুদ অথবা পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু পানি পর্যাপ্ত পরিমাণে খাবেন। তো এখন যেটা অনেক সময় করা হয় যে আপনার ভয় লাগছে যে কিছুক্ষণ পর পেশাব লাগবে, এই জন্য আপনি পানি খাচ্ছেন না, এটা কিন্তু করবেন না। পানি কিন্তু খাবেন, কারণ পানি কিন্তু আপনার প্রয়োজন। এবং আস্তে আস্তে দেখবেন যে পর্যাপ্ত পানি খেতে খেতে আপনার ব্লাডার যেটা আছে, যেখানে আপনার প্রস্রাব ধরা হয়, সেটাও কিন্তু অভ্যস্ত হয়ে যাবে এই প্রচুর পরিমাণে পানিতে, এবং আপনার এত বেশি পরিমাণে ঘন ঘন প্রস্রাব আর লাগবে না। Okay, thank you. So Dr. Tamojia, so I go now question number 4, the previous question number 4. আগে অভিবাসী কর্মীরা কিছু কিছু কমন অসুখের জন্য বাংলাদেশ থেকে অথবা নিজ দেশ থেকে ওষুধ নিয়ে ওষুধ গ্রহণ করত, কিন্তু এখন এই করোনাকালীন সময়ে তারা ওষুধগুলা বাংলাদেশ থেকে আনে খেতে পারছে না। তো এখন কি এমন কোন জায়গা যেখান থেকে আমরা অভিবাসী কর্মীরা কম দামে আমাদের সেই ওষুধগুলো সিঙ্গাপুর থেকে ক্রয় করতে পারবো? So Wei Leong, this question is concerning getting medication. So previously, our migrant brothers used to get the medicines for chronic disease from back home, but now that is not possible. So is there any way of availing them some regular medicines affordably from somewhere in Singapore? Yes. So during the pandemic, we realized that many people have got chronic disease. But let me just tell a story of how Helston got into the chronic disease to treat people with chronic disease. And by the way, it's like hypertension, diabetes, and then cholesterol, but usually hypertension and diabetes. So about 6 years ago, I was in the Helston clinic, and one of the patients, my migrant brother, his name is Alam, and he used to work in the bin center. And he came to me, he showed me, he said he wanted to be treated for diabetes because he get his medicines from Bangladesh and then he's run out of it. At that time, we did not see diabetes or hypertension because, chronic disease needs follow-up and we didn't have the means or the ability to do that. So we didn't want to see because, of that reason. Then he showed me his bill. And because chronic disease treatment in Singapore is very expensive, and there was something like $145 for 3 months of medicine. And when he showed me the bill, I said, brother, we will help you. And because of Alam, we knew, because before that we didn't know that it was so expensive. So because of him, we decided that we really want to help migrant workers with chronic disease. And so we did. And that's how we started the chronic disease clinic. So আপনাদের মাঝখানে go ahead. You translate first and I'll carry on. Okay. তো আপনাদের মাঝখানে ডক্টর গো যেটা বললো যে অনেকের কিন্তু দীর্ঘস্থায়ী অনেক রকমের সমস্যা আছে, যার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে পরিচিত হলো উচ্চ রক্তচাপ আর এটা হলো সুগারের সমস্যা। তো এই জিনিসটা কিন্তু অনেকেই জানতো না, এবং উনি একটি গল্প বললো যে অনেক বছর আগে আলম বলে একজন ভাই এসেছিল ওনাদের ওখানে, এসে বললো যে ওনার ডায়াবেটিসের সমস্যা আছে এবং উনি সরকারি হসপিটাল থেকে বেশ কিছুদিন ধরে ওষুধ নিচ্ছে, এবং জিজ্ঞেস করলো যে হেলথ সার্ভ থেকে এখানে কোনো সাহায্য করা যাবে কিনা। তো ডক্টর গো বললো যে তুমি তোমার বিলটা দেখাও। বিলটা দেখানোর পরে দেখা গেল যে 3 মাসের ওষুধের জন্য লাগতেছে ওনার $145। তো উনি যখন এটা দেখলো উনি হতবাক হয়ে গেল এবং বললো যে ঠিক আছে ভাই, আমরা কিন্তু একটা ব্যবস্থা করতেছি যে আপনার যে দীর্ঘস্থায়ী ওষুধগুলা যেন আপনি আমাদের কাছ থেকে হেলথ সার্ভের কাছ থেকে পেতে পারেন। So my brother Alam told me all the difficulty he had, and he advised us about all the struggles, and so with that we
then started this chronic disease. Now, so if you come to HealthServe for chronic disease like diabetes or hypertension, we'll give you your medicine. Previously, you maybe get your medicines for half a year or 6 months to 3 months from your home, Bangladesh or something, or sometimes people buy from Mustafa's. But if you come to HealthServe now, we'll see all our patients at $8 per visit. And all you need to do is to come, give us a call about a week before your medicine is finished, come and see us, make an appointment, and we'll give you the medication. Now, this is applicable for all WP holders and SP holders. Now, if you are on a special pass, if you are waiting for your case to be solved on special pass, it will be free. Okay, if you're not working on special pass, it's free for chronic disease. তো উনি আলম ভাইয়ের কথা শুনলো যে ওনার কি কি সমস্যা, তারপর যে জিনিসটা এখন ব্যবস্থা নেওয়া হয়েছে হেলথসার্ভে, যে আপনাদের দীর্ঘস্থায়ী যে সমস্যাগুলো আছে তার জন্য কিন্তু আপনার হেলথসার্ভে যে ওষুধ নিতে পারবেন। যেটা উনি বলেছেন যে 1 সপ্তাহ আপনার যখন ওষুধগুলো প্রায় শেষ হয়ে যাবে 1 সপ্তাহ আগে আপনি হেলথসার্ভে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন এবং শুধুমাত্র $8 দিয়ে ওখানে কিন্তু ডাক্তার দেখাতে পারবেন এবং ওষুধও নিতে পারবেন। এবং ওষুধ এই যে অ্যাপয়েন্টমেন্ট করাতে লাগবে $8 এবং ওষুধও পাবেন। এবং এইটা কিন্তু ওয়ার্ক পারমিট অথবা ওয়ার্ক পারমিট হোল্ডারসদের জন্য প্রযোজ্য, যে আপনাদের $8 করে দিতে হবে, কিন্তু যারা স্পেশাল পাসে আছে তাদের জন্য কিন্তু পুরোপুরি বিনামূল্যে ডাক্তার দেখানো যাবে। তো বুঝতেই পারতেছেন যে হেলথসার্ভ কিন্তু আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আপনারা অনেকেই 5 মাস 6 মাসের ওষুধ কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসতেন অথবা মোস্তফা থেকে নিতেন, এখন সেটা সুযোগ হচ্ছে না। তো এই অবস্থায় আপনারা হেলথসার্ভেই যান, ওখান থেকে কিন্তু আপনারা আপনাদের দীর্ঘস্থায়ী ওষুধ পাবেন। So we have these clinics, and sometimes we have even specialists who come and help you with it, and we'll give you some diabetic counseling, for example. We'll also do the lab test. However, you have to pay the minimal charge for the lab test, so that's payable. But the rest is $8. Yeah. তো $8 কিন্তু আপনি ওখানে ডাক্তারও দেখাতে পারবেন, স্পেশালিস্টও দেখাতে পারবেন। কিন্তু যদি কোনো রকমের টেস্টিং করাতে হয়, মনে করেন ডায়াবেটিসের জন্য, সেটার জন্য একটা স্বল্পমূল্যে একটা চার্জ আছে ল্যাব টেস্টিং এর জন্য, সেটা $8 বাইরে এবং সেটা আপনাকে দিতে হবে। কিন্তু হেলথসার্ভ কিন্তু আপনাদের জন্য এটা একটু সুন্দর ব্যবস্থা করে রাখছে এবং দীর্ঘস্থায়ী ওষুধগুলোকে ট্যাকেল করবার জন্য। তো এই ব্যবস্থাটার পরিপূর্ণ সুযোগ নিন। So we can give you the brochure for the chronic disease one. Yeah, maybe I'll pass it to Shipon to put online. Yeah. Okay. তো ডক্টর গো, এই দীর্ঘস্থায়ী ওষুধগুলোর যে কার্যক্রম অথবা পরিকল্পনা যেটা হেলথসার্ভে আছে, সেটার ব্রোশারটা কিন্তু শিপন ভাইকে দিয়ে দিবে এবং আপনারা এটা কিন্তু আমরা প্রবাসী বাংলাদেশি পেজের থেকে পেতে পারেন অথবা মাই ব্রাদার এসি থেকেও পেতে পারবেন। Thank you so much. So I go another question from the comment box. আব্দুল মালেক কমেন্টেড, ভাই আমার গলার মধ্যে কিছু আটকে আছে, এমন মনে হয় 6 মাস, সাথে গ্যাস্ট্রিক আছে, ডাক্তার দেখেছি শিবন ভাই। মনসে ভাই প্রশ্নটা কি বুঝতে পারছেন? সো হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে he's having gastritis and apparently he gets a foreign body feeling in his throat, so I think this must be a classic case of reflux. So he has shown a doctor and he's asking, is there anything else we can be done about it? Okay, thank you. Another question, Mohammad Nazmur Islam. What medicine should I use if I have 2 nails die? Maybe fungal infection, sometimes, yeah. So I think in this case, basically, it's because of the moisture. So আপনারা যখন কাজ করেন তখন মোজা পরে, সেফটি বুট পরে কাজ করেন, তো পা ঘামলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো পা জিনিসটা হলো যে এখন তো সেফটি বুট তো পড়তেই হবে, সমস্যা একটা দাঁড়িয়েছে, পাও ঘামবে। তো যদি মনে করেন যে ফাঙ্গাল ইনফেকশন নখ গুলা পড়ে যাচ্ছে, সেই অবস্থায় কিন্তু অয়েন্টমেন্ট আছে কিছু ফাঙ্গাল অয়েন্টমেন্ট, সেগুলা কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু সেটা পেতে গেলে আপনার ডাক্তারের কাছে যেতে হবে, কারণ ডাক্তার ছাড়া কিন্তু এটা কিন্তু দোকান থেকে, ওষুধের দোকান থেকে পাবেন না, প্রেসক্রিপশন লাগবে। So I told them basically like it will be a bit difficult because they have to wear the safety boots and the socks and everything. So there will be moisture. Best thing is to see somebody, a doctor, and maybe get a topical antifungal to apply on the toes and everything, on the nail bed and everything, which should possibly help. But unfortunately, fungal infections are extremely obstinate. They're very difficult to treat. Yeah.
very hard. Yeah. Thank you. মুনতাসির ভাই আপনার জন্য শিবু ভাই আবার প্রশ্ন উত্তর দেন। আমার ঘন ঘন ঠান্ডা লাগে, কি করতে পারি? So this question is that this gentleman is having colds very frequently, possibly sinusitis or a sore throat. So the same answer, ভাই আপনার কিন্তু নাক কান গলা ডাক্তার দেখাতে হবে। তো একটা রেফারেল নিয়ে নাক কান গলা ডাক্তার দেখায় নেন, আপনার সাইনাসের সমস্যা থাকতে পারে অথবা টনসিলাইটিসও থাকতে পারে, ওর জন্য ওষুধ প্রয়োজন হবে। তো নাক কান গলা ডাক্তার দেখান। So I told them basically just to get a referral and see a ENT doctor because this has been going on for a long time, because it might be either sinusitis or tonsillitis and it possibly needs a sort of a targeted treatment. Okay, thank you. For you now, question number 5, because we're going to finish our time going to up already. Another 5 minutes we have only. The time has gone. Oh, so fast. Very fast time gone. Yeah, time very fast gone. So wonderful today. Question number 5, I'm going to read for Bengali. অনেক অভিবাসী মারাত্মক অসুখে ভুগছেন এবং যেসব অসুখের জন্য তাদের ইন্স্যুরেন্স গুলো তাদের টাকা দিচ্ছে না, বাধ্য তাদেরকে দেশে ফিরে যেতে হচ্ছে চিকিৎসা করানোর জন্য। এই ব্যাপারে কি কোনো হেলথ সার্ভে কোনো ভূমিকা রাখছে? তামাজিয়া। Yeah, so Weilong, this is a heartbreaking question. We've come across many difficult situations when migrant brothers have been diagnosed with life-threatening conditions and that insurance doesn't cover the treatment, as usually the amount is very high and they're unable to work in Singapore, go back to their home countries. Is there any way to help them? You know, this is a very difficult question. Yes. As you mentioned. Yeah. So what we do, HealthServe works with MWC, Migrant Worker Center. And Migrant Worker Center has the means and a special fund for this also. So I work with them to help some of these workers who have got no insurance for this. Yeah, so that's one. And sometimes based on a case-by-case basis, sometimes we do, sometimes only very rarely, we try in very serious cases, try to raise some funding for them. We do try to raise funds. Again, as I say, it's a case-by-case basis. And so we work in conjunction with MWC for many of these cases. ডক্টর কোচ এটা বললো যে হেলথসার্ভ কিন্তু এমডব্লিউসি মাইগ্রেন্ট ওয়াটার সেন্টারের সাথে কাজ করে থাকে এই সমস্যাগুলো সমাধান করবার জন্য। এমডব্লিউসি কিন্তু একটা ফান্ড আছে এরকম সমস্যাগুলা স্বার্থে সাহায্যের জন্য, কিন্তু একটা ফান্ড আছে যেটা আপনাদের অবস্থার উপরে নির্ণয় করে সেখান থেকে টাকা পয়সা দেওয়া যেতে পারে আপনাদের চিকিৎসার জন্য। কিন্তু এটা ডিপেন্ড করে যে আপনার অবস্থাটা কতটুকু সঙ্গীন এবং সমস্যাটা কি আসলে সমাধান আছে কিনা, টাকা দিয়ে লাভ হবে কিনা। তো এছাড়া যেটা অনেক সময় করা যায় যে ফান্ড রেইজ করা, ফান্ড উঠানো, টাকা উঠানোরও কিছু কিছু প্রোগ্রাম নেওয়া যেতে পারে যেটা হেলথসার্ভ নিয়ে থাকে, কিন্তু সাধারণত ওনারা এরকম সমস্যার সম্মুখীন হলে এমডব্লিউসির দ্বারস্থ হন। So Dr. Go, actually Wajia, me and Shipon, we actually had a situation a few months back with somebody who had plastic anemia, and we did manage to get hold of some funds for him to different people and stuff. And he did go back with some money. So that's the reason why we're asking about this, because there is a possibility there will be a few more patients coming up with the same problems. There will be. There's always, patients like this or people like that. And we try our best. When someone gets an illness in the community, in a way, all of us are in it together, right? And so we'll do our best, really, to help, and so we'll try our best. I did trouble Michael about it last time, actually, and he did help a bit, He did manage to, Although once in a while we get a miracle or two. I remember, again, about 8 years back, there was a worker with CA lung 4th stage, and at Tan Tock Seng Hospital, I think his case was even in the papers. He was really at the last days of his life. He really wanted to go back to see his family. Somehow we managed. Really, is a miraculous thing because we managed to get him to go back in a special jet. Because there happened to be a plane going back, and it was a free ride home to Bangladesh. In a specially equipped plane. So that was because someone happened to be, So these are very few, but sometimes miracles will happen. Yeah. And it's something we want to celebrate. But as I say, we are always in this together. We'll try to help everyone. Again, no promises, but we try our best.
তো ডক্টর কোচ যেটা বললো যে আমরা সর্বদাই চেষ্টা করি কিন্তু সাহায্য করবার জন্য, যে না আমরা সবাই আছি ওই একই সাথে এইটার পিছনে চেষ্টা চালিয়ে যাওয়া। একটি কাহিনী বললো যে অনেক বছর আগে একজন ভাইয়ের লাং ক্যান্সার হয়েছিল, ফুসফুসের ক্যান্সার, এবং উনি মরণাপন্ন। ওনার চিকিৎসা করেও লাভ হবে না, কারণ ক্যান্সার তো ছড়িয়ে পড়েছে শরীরে। তো ওই অবস্থায় ওনার কিন্তু ব্যবস্থা করেছিল ওনাকে দেশে ফেরত চলে যাওয়ার জন্য, একটা স্পেশাল ফ্লাইটে ওনাকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছিল যেন শেষবারের মতো নিজের পরিজনের সাথে দেখা করতে পারে। তো এই সমস্যাগুলো কিন্তু সম্মুখীন আমরা হব, যে একজনের চিকিৎসার প্রয়োজন হবে। আমরা তো তুহিন ভাইয়ের ব্যাপারে জানি, তুহিন ভাই এখন কিন্তু বাংলাদেশে আছে, ওখানে চিকিৎসা করছে। আমি ওনাকে আজকে মেসেজ করলাম, ওনার মেসেজের অপেক্ষায় আছে যে উনি কেমন আছেন। তো এরকম সমস্যাগুলো দেখা যাবে কিছুদিন পর পর। সবচেয়ে বড় কথা হলো যে একত্রিত ভাবে, সম্মিলিত ভাবে এইগুলি মোকাবেলা করা। এই যে মনে করেন যে আজকে যে অনুষ্ঠান করা হচ্ছে, নতুন মানুষ আসছে, বন্ধু বান্ধব আছে, আমাদের পরিচিতি বাড়ছে, সাহায্যের হাতও কিন্তু বাড়ছে। তো আমরা একসাথে কিন্তু একত্রিত হয়ে অনেক কিছু কিন্তু আপনাদের জন্য করতে পারি, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। So I told them basically like one of the purposes of having these live shows and having new friends to come in is to increase our circle of help and support so that we can actually combat these problems together as a solitary single unit. And that's our objective. So they have to tell us. So it's important if their friends, they know their friends sound it to us, because we really want to know. Some don't keep it to yourself. Share it with all of us, because then we can come alongside you together. তো আপনারা বুঝতে পারতেছেন আজকে আমাদের কিন্তু আরেকটা দরজা খুলে গেল। ডক্টর গো বলেছেন যে এরকম সমস্যা হলে ওনারা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াবে। তো আপনারা ভয় পাবেন না। এখন আপনারা বুঝতে পারতেছেন অনুষ্ঠানগুলোর যে কি প্রয়োজনীয়তা কত বড়। আপনারা ডেল ফিশারকে দেখেছেন, প্রফেসর ডেল ফিশারকে দেখেছেন, ডক্টর জুবাইরকে দেখেছেন, ডক্টর গোকে দেখেছেন, আমাদের দেখছেন। আমরা কিন্তু সবাই একটি সম্মিলিত জোট, একই সাথে সম্মিলিত ভাবে কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, এবং এর সাথে আমরা আশা রাখি সামনের দিনে আরো অনেকে এসে আমাদের সাথে আপনাদের পাশে দাঁড়াবে। So I told them that basically like through all these programs we have actually brought in a lot of dignitaries. Today you are here with us, so our numbers are increasing and so is our strength to tackle all these problems, and we hope that we will have a combined strong front in future to handle all these problems for the migrant workers. Thank you Muntasir bhai. So our time আমি কয়টা শর্টকাট বাংলা উত্তর দিয়েন, কয়টা শর্টকাট প্রশ্ন আছে যেগুলো ওরা অনেক কি কষ্ট করছে। যেমন হলে একজন কমেন্ট করছিলেন যে মুনতাসির স্যার আমার 3 দিন ধরে হেসকি হচ্ছে, কি করব? Okay, this young gentleman is having hiccups for the last 3 days. So Dr. Go, any solution for that? Hiccups. Wow. It's a tough one. Yeah, Wei Leong, I should ask you, I used to be told that you have to drink 7 gulps of water consecutively. So is that you have to spell it? You have this. But I mean, if the hiccups really stay for a long time, please seek help, okay? Because there are other causes of hiccups. Of course, you can deep breathe, hold your breath, and try to swallow. Even that will help. But if it doesn't go away, please see a doctor. অনেক রকমের জিনিসে এটা সাহায্য করা যেতে, পানি পর্যাপ্ত পরিমাণে খাওয়া, দম ধরে রাখা, ঠিক আছে, নিঃশ্বাস নিয়ে দম ধরে রাখা, তাহলে হিকাপ চলে যেতে পারে। কিন্তু হেঁচকি যদি আপনার পর্যায়ক্রমে চলতেই থাকে তাহলে ডাক্তার দেখা, কারণ অন্য কারণে কিন্তু হেঁচকি হতে পারে এবং সেটার জন্য আলাদা চিকিৎসা কিন্তু আলাদা। ধন্যবাদ, থ্যাংক ইউ অল। লাস্ট কোশ্চেন ফর টুডে, ইমরান এসজি বাই কমেন্ট, আসসালামু আলাইকুম, আমি পেশাব করার পরে তেলের মতো কি যেন বাসে, আমি প্রতিদিন ভালো খাবার খাই কিন্তু শরীরে লাগে না, কি খাবার খেলে রোগ প্রতিরোধ হবে? Apparently when he urinates he sees possible oil droplets in his urine, and whenever he's eating he feels that he's not getting any sort of nutrition or his weight is not increasing. So I wonder, Dr. Go, do you think it would be a case of diabetes possibly or some sort of proteinuria? Yeah, I think the best really is get the urine check, because we do a simple dipstick and that's quite a good screen for any urinary problems like urine infection, diabetes, or some proteinuria, for example. Yeah, they can also be checked. তো এটা সলিউশন কিন্তু হলো কি ক্লিনিকে যেই আপনার প্রস্রাবটা একটু পরীক্ষা করে দেখেন, ওর সাথে সাথেই কিন্তু করে দেখতে পারবে যে আপনার ইউরিনে কোনো সুগার আসতেছে কিনা, চিনি আসতেছে কিনা, অথবা প্রোটিন আসতেছে কিনা, অথবা এরকম কোনো সমস্যা হলে না কি আর কোনো পরীক্ষা লাগবে কিনা সেটা আপনাদের কিন্তু বলে দিতে পারবে। তো ডাক্তারের শরণাপন্ন হন।
থ্যাংক ইউ সো মাচ। মুনতাসির ভাই, আজকে তো শেষ করে দিচ্ছি আমরা। সো আমরা ইংরেজিতে বলে দেন। So we are finishing today, and we would like to convey our humble thanks and to Dr. Go for being here with us. I mean, it's a very big thing to have him, and we are very thankful for Dr. Go for sparing his time to be with us today. And as we have seen that the number of people seeing this particular live show has hit the ceiling today. It has gone as fast over 500 to 600 people right now, and I can expect that by the time we close, it will be about like 17,000-18,000 viewers already. So it's been spectacular. Thank you very much, Dr. Go. Yes. Yeah, thank you so much, Wei Leong, for joining us on the show. And also want to take this opportunity to also thank Shipon for all your hard work. And we are so happy that you have been recognized, by our president and by our country for all the wonderful work that you've done. So thank you so much, Shipon, as well, and Dr. Muntasir for having us on. Thank you so much. Yeah, I want to thank all our brothers who are online with us, that you made all the Singapore so special, and you really are our brothers. And for HealthServe, really, you have been really a blessing to all of us. And once again, congratulations, Shipon, for the award. Thank you so much. Shipon bhai, দর্শকদের কিছু বলে দিচ্ছি আমি। দর্শক, আপনাদের অনেক প্রশ্ন জমা দিতে পাইনি আমরা সমস্যার কারণে। আশা করি আপনারা রাগ করবেন না। আপনাদের সাথে আবার আসবো, আবার নতুন কাউকে নিয়ে আসবো আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করছি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য। আশা করি উত্তর পেয়েছেন, এবং যেসব প্রশ্নগুলো জবাব দিতে পারি নাই, আমরা মুনতাসির ভাইয়ের কাছ থেকে সেই প্রশ্নগুলো জবাব জেনে মুনতাসির ভাই আশা করি ভিডিও করে আমাকে দিবেন, আমি পোস্ট করে দিব, তাহলে সবাই আপনারা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। মুনতাসির, আপনি কিছু বলেন? জি ভাই, অনেক ধন্যবাদ শিপন ভাই। আবারও আমাদের পক্ষ থেকে অনেক অভিনন্দন। এটা আমাদের জন্য অনেক বড় জিনিস যে আপনি প্রেসিডেন্সি অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এটা প্রথম বাংলাদেশি আপনি, আপনাকে অভিনন্দন। আপনার দেখে আমরা অ্যাওয়ার্ডের জন্য শুধু না, আমরা যেভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি সেভাবেই কিন্তু কাজ করে যেতে পারবো। এবং আমাদের মাঝখানে ডক্টর তাম্মাজি আছেন, ডক্টর গো আছেন, আপনারা দেখছেন, আপনারা আমাদেরই অংশ। আপনারা অনেক কিছু করেছেন। আমি আমার এপ্রিল মাসে যে ভিডিওতে বলেছিলাম যে আমরা আপনাদের দেখে রাখবো, আপনারা অনেক কিছু করেছেন সিঙ্গাপুরের জন্য। ডক্টর গো কিন্তু এক্স্যাক্টলি সেই কথা বললো, আপনারা সিঙ্গাপুরের জন্য অনেক কিছু করেছেন। এর জন্য মনে রাখবেন যে আপনাদের কিন্তু আমরা ফেলে দিব না। আমরা আপনাদের পাশে আছি এবং সর্বত্রই পাশে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট ফর টুডে। শুভরাত্রি। ভালো থাকবেন সবাই।